মধ্যবিত্ত পরিবারে জন্মানো একটি সাধারণ মেয়ে, যার স্বপ্ন একদিন বড় হয়ে পরিবারের দায়িত্ব নেবে। তবে দুঃখের বিষয় হলো, সে কলেজ শেষ করে কোনো পাবলিক ভার্সিটিতে চান্স পায়নি। কিন্তু তবুও মেয়ের অদম্য ইচ্ছা দেখে তার বাবা মা পিছ পা হয়নি। তারা মেয়েকে অনেক কষ্টে একটি প্রাইভেট ইউনিভার্সিটিতে ভর্তি করায়। কিন্তু ইউনিভার্সিটির খরচের সাথে সাথে তার জীবনে নেমে আসে এক নতুন ঝড়, যা তার খুশির জীবনকে এক নিমিষে চুরমার করে দেয়। কি এবং কেমনভাবে? এই প্রশ্নের উত্তর জানতে হলে আপনাকে আজকের ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে। চলুন আর দেরি না করে এক্সপ্লেনেশন শুরু করা যাক। গল্পের শুরুতে আমরা তারিক আনাম খানকে দেখতে পাই। সে তার মেয়েকে বকাঝোকা করছে কারণ তার মেয়ে উর্বি পাবলিক ইউনিভার্সিটিতে চান্স পায়নি। সে অনেক রেগে গিয়ে বলে, কত রিকশাওয়ালার ছেলে পাবলিক ইউনিভার্সিটিতে চান্স পায়, আর আমি একজন সরকারি কর্মচারী হয়েও আমার মেয়ে পাবলিক ইউনিভার্সিটিতে চান্স পায় না। এই লজ্জা আমি কই রাখবো? তো বাবার এসব বকাঝকা শুনে তো উর্বি অনেক কান্নাকাটি করছিল। এদিকে বাবা তো বলেই ফেলে, এতদিন নকল করে পাশ করছে পরীক্ষায়, আর তাই এখন এই অবস্থা। এই কথা শুনে উর্বির কান্না অনেক বেড়ে যায়, আর সে বলে, আমি পরীক্ষায় নকল করে পাশ করি নাই। তুমি আমার পরীক্ষা নিয়ে দেখতে পারো, আমি সব পারি। ভর্তি পরীক্ষায় আমি অনেক ভালো লিখছি, এখন চান্স না পেলে আমার কি দোষ? তখন তারিক আনাম বলে, ওর মতো গরু দিয়ে পড়াশুনো হবে না, শুধু শুধু আমার টাকা নষ্ট, ওকে বিয়ে দিয়ে দেব। উর্বির মাও একই কথা বলে আর বলে, ঠিক বলেছ তুমি, বিয়ে দিয়ে দাও এমন গরু মেয়েকে। তখন তারিক আনাম রেগেমেগে বাসা থেকে বেরোয় যায়। এরপর আমরা সেলিম নামের একজন জার্নালিস্টকে দেখতে পাই। সে চ্যানেল 24 নামের একটি নিউজ এজেন্সিতে ক্রাইম রিপোর্টার হিসেবে কাজ করে। সেই সাথে তার একটি ইউটিউব চ্যানেল আছে, যার নাম গরম গরম নিউজ। সেলিম ওই ইউটিউব চ্যানেলে অফিসের নিউজগুলো পাচার করে আপলোড করে। মানসিকতার দিক থেকে লোকটা বেশ ভালো, কিন্তু তার একটি সমস্যা আছে। সে যদি নিজের মুখ কন্ট্রোল করতে পারে না, সে যখন তখন যাকে তাকে যা তা কথা বলে বসে। যাই হোক, সেদিন অফিসে যাওয়ার পর উর্বির বাবা তার সিনিয়রকে জানায় যে তার মেয়ে পাবলিক ইউনিভার্সিটিতে চান্স পায়নি, কিন্তু সে একটি প্রাইভেট ইউনিভার্সিটিতে বিবিএ পড়তে চায়। সেটা শুনে তার সিনিয়র বলে, প্রাইভেট ইউনিভার্সিটির খরচ কত জানো নাকি? মেয়েকে পড়াতে গিয়ে অবস্থা খারাপ হয়ে যাবে, তুমি কোথা থেকে এত টাকা পাবে? পড়াশোনার চিন্তা ছাড়ো, মেয়েকে একটা ভালো ছেলে দেখে বিয়ে দিয়ে দাও। উর্বির বাবার আর্থিক অবস্থা খুব ভালো নয়, তাই ওই লোকটার কথাগুলো চুপচাপ শোনা ছাড়া তার কিছু করার ছিল না। লোকটা তখন আরও বলে, আমার অফিসের এক ভাতিজা আছে, খুব ভালো, মাত্র 2 মাস আগে জেল থেকে ছাড়া পেয়েছে, অনেক টাকা পয়সার মালিক। তুমি বললে সেই ভাতিজার সাথে তোমার মেয়ের ব্যবস্থা করতে পারি। তার মেয়ের নামে এসব বলতে দেখে তখন তার বাবা বলে, না স্যার, আমি যাই হোক মেয়েকে লেখাপড়া না শিখে বিয়ে দেব না, তাতে যা হয় হোক। এটা শুনে সেই লোকটা ভীষণ রেগে যায় এবং তাকে অপমান করে সেখান থেকে বের করে দেয়। আসলে ওই লোকটা অসৎ পথে টাকা ইনকাম করে। সে চাইলে উর্বির পড়াশোনার জন্য কিছু সাহায্য করতে পারত, কিন্তু সেটা করল না। তার বাবা সেদিন বাড়িতে বসে সিদ্ধান্ত নেয়, গ্রামের বাড়িটা বিক্রি করে দিয়ে মেয়েকে প্রাইভেট ইউনিভার্সিটিতে ভর্তি করাবো। ওর যেহেতু পড়ার এত শখ, তাহলে ও নিজের পড়াশোনা নিয়েই থাক। এটা শুনে উর্বি আর তার মা ভীষণ খুশি হয়। তার বাবা বলে, সব সামলে শেষে তোকে আর তোর বিয়ের জন্য কোনো খরচ করতে পারবো না। উর্বি খুশিতে বলে, তোমাকে আর কিচ্ছু খরচ করতে হবে না, তুমি আমাকে পড়তে দিচ্ছ, এতেই আমি খুশি। সেই খুশিতে তার পুরো পরিবার একসাথে খেতে বসে। সেদিন তারা অনেক আনন্দ করে। এদিকে সেই ক্রাইম রিপোর্টার সেলিম ক্রাইম নিউজের খোঁজে একদিন এক থানায় যায়, কিন্তু থানার ইন্সপেক্টর তার সাথে কথা বলতে চায় না। সেই সময় তার পরিচয় হয় উত্তরা থানার এসআই মুকুলের সাথে। মুকুলের নিজের মোবাইল ছিনতাই হয়েছে, আর তাই সে এসেছে রিপোর্ট লিখাতে। তখন সেখানে ঝামেলা লেগে যায়। সেলিম যখন জানতে পারে যে একজন পুলিশ অফিসারের মোবাইল চুরি হয়েছে, তখন সে মুকুলের পেট থেকে কথা বের করার চেষ্টা করে। এই টপিক নিয়ে সে একটি মশলাদার নিউজ বানাতে পারবে। মুকুলকে সুযোগের কাজে লাগানোর জন্য সে নিজের বানানো গল্প শুরু করে দেয় যে কিভাবে সে ছিনতাইকারীর সাথে লড়াই করে তার চুরি হয়ে যাওয়া মোবাইল বাঁচানোর চেষ্টা করেছিল। কিন্তু দুঃখের বিষয়, বেচারা মোবাইলটি বাঁচাতে পারেনি। তবে সত্যি অর্থে মুকুল খুব ভীতু টাইপের একজন লোক। যাই হোক, এটা শুনে সেলিম বলে, আপনি একদম চিন্তা করবেন না, আপনার মোবাইল নিয়ে একটি নিউজ করলেই আপনি মোবাইল পেয়ে যাবেন।
এই কথা শুনে থানার এসআই রেগে গিয়ে বলে, প্রতিদিন 101টা মোবাইল চুরি হয়, কেউ নিউজ করে তো পায় না, এই টপিক নিয়ে নিউজ বানাতে হবে না। এরপর সে সেলিমকে সেখান থেকে তাড়িয়ে দেয়। সেলিম তখন মুকুলকে বাইরে ডেকে তার ফোন নাম্বারটা ধরিয়ে দেয় এবং তার সাথে যোগাযোগ করতে বলে সেখান থেকে চলে আসে। এদিকে জমি বিক্রির টাকা নিয়ে উর্বির বাবা আসে উর্বিকে শহরে নিয়ে যাওয়ার জন্য। শহরের নামকরা প্রাইভেট ইউনিভার্সিটিতে তাকে অ্যাডমিশন করায়। সেখানে গিয়ে সাজানো গোছানো ক্লাসরুম আর সুন্দর পরিবেশ দেখে তারা ভীষণ খুশি হয়ে যায়। উর্বির বাবা সেখানে পুরো সেমিস্টারের ফি একসাথে জমা দিয়ে দেয়, কারণ পুরো সেমিস্টারের ফি একসাথে জমা দিলে একটা ডিসকাউন্ট পাওয়া যায়। এরপর সে উর্বির মাকে বলে, কাল বাজারে গিয়ে উর্বির জন্য কিছু সুন্দর জামাকাপড় কিনে এনো। ওখানে অনেক বড় লোকের ছেলেমেয়েরা পড়াশোনা করে, অনেক ভালো ভালো জামাকাপড় পরে, ওদের সামনে যেতে হলে ওরও তো ভালো জামাকাপড় দরকার। এরপর আমরা একটি কাপলকে দেখতে পাই। এই লোকটার চরিত্র একদম ভালো না, তাদের মধ্যে প্রচুর ঝগড়া হতো। বাচ্চারা আড়াল থেকে বাবা মার ঝগড়া শুনে কষ্ট পেত। সেই লোকটা শুধু পারিবারিক সমস্যা ছিল ব্যাপারটা এমন নয়, সে মদ সিগারেট খাওয়ার মতো নেশায় আসক্ত ছিল। তারই সব কিছুর জন্য টাকা জোগাতে হতো তার ওয়াইফকে, যার নাম ছিল শিলা। তাদের পরিবারে অশান্তি আর সবসময় ঝগড়াঝাঁটি লেগেই থাকতো। তারা তাদের ছোট ছেলে ও মেয়েকে নিয়ে ডিনার করছিল। এমন সময় বাচ্চা মেয়েটি চামচ দিয়ে খাবার খেতে অসুবিধা হয় হাত দিয়ে খাওয়া শুরু করে দেয়। তা দেখে তার বাবা ভীষণ রেগে যায়। তার মতে হাত দিয়ে শুধু গরিব মানুষ খাবার খায়, ভালো সমাজের লোক নয়। শিলা বলে, চামচ দিয়ে খেতে ওর সমস্যা হচ্ছে তাই হাত দিয়ে খাচ্ছে, ওকে ওর মতো খেতে দাও না। ইউনিভার্সিটির প্রথম দিনে টিচার পড়ানোর বিষয়ে প্রশ্ন করলে কোনো ছাত্রছাত্রীরা উত্তর দিতে পারে না, কিন্তু উর্বি সব প্রশ্নের উত্তর দিয়ে দেয়। উর্বি তাদের কাউকে প্রথমে পাত্তা দেয় না, তাদের খাবার খেতেও যায় না, কিন্তু পরবর্তীতে তারা উর্বির সাথে বন্ধুত্ব করে। উর্বির বাবা অফিসে গেলে তার সিনিয়র তাকে রুমে ডাকে। তখন উর্বির বাবাকে খুব খুশি হয়ে জিজ্ঞেস করে, উর্বি এখন কি করে? উর্বির বাবা জানায় সে উর্বিকে প্রাইভেট ইউনিভার্সিটিতে ভর্তি করিয়েছে। এটা শুনে তার সিনিয়র অবাক হয়ে জিজ্ঞেস করে, কোন ইউনিভার্সিটিতে? তখন উর্বির বাবা বলে, আপনার ছেলে যে ইউনিভার্সিটিতে পড়ে। এটা শুনে লোকটার মুখ কালো হয়ে যায়। অন্যদিকে ইউনিভার্সিটিতে মিড টার্ম পরীক্ষা হয়। উর্বি খাতা দেখে দেখে তার বন্ধুরা পরীক্ষা দেয় এবং তাদের সবার পরীক্ষা খুব ভালো হয়। সেই খুশিতে তার বন্ধুরা পরীক্ষার পর উর্বিকে ঠুসে ঠুসে খাবার খাওয়াতে থাকে। আনন্দ আর খুশির এই দৃশ্যের পর সেলিমকে আবার দেখা যায়। সেলিব্রেট করার জন্য সেলিম সেই ভীতু পুলিশ মুকুলকে ফোন করে দ্রুত দেখা করতে ডাকে। সেলিম মুকুলকে জিজ্ঞেস করে, ভাই ঘুষ কেমন খান, টাকা পয়সা কিছু কামাতে পারেন? তখন মুকুল বলে, না ঘুষ খাই না আর হাতেও নেই না, বাবা মারা যাওয়ার সময় একটা আদর্শ দিয়ে গিয়েছিলেন, তাই একবেলা না খেয়ে থাকলেও বাবার আদর্শেই চলি। অন্যদিকে ইউনিভার্সিটিতে বন্ধুদের সাথে উর্বির দিন অনেক ভালো কাটছিল। তবে তাদের মধ্যে থাকা শুভ নামের ছেলেটির সাথে উর্বির সময় ভালো কাটছিল। শুভ খুব সাদাসিধে মানসিকতার ছিল। তাদের দুজনের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে উঠছিল। ইউনিভার্সিটিতে গিয়ে উর্বি যেমন খুশি ছিল, ঠিক তেমন তার বাবাও ভীষণ খুশি ছিলেন। তাই তার বাবা সব সময় বিভিন্ন বাহানায় নিজের সুবিধা অনুযায়ী উর্বিকে টাকা দিয়ে যেতেন, যাতে এই বড় ইউনিভার্সিটিতে মেয়ের কোনো সমস্যা না হয়। পরিবার থেকে পাওয়া টাকা দিয়ে উর্বি শপিং করে নিজের জন্য সুন্দর কিছু জামা কিনে নেয়। পরদিন সে নতুন জামা পরে খুব সুন্দর সাজগোজ করে ইউনিভার্সিটিতে যায়। তাকে এত সুন্দর লাগছিল যে ইউনিভার্সিটির সবাই তার দিকে বারবার ফিরে তাকাচ্ছিল। ক্লাসে যেতেই তার বন্ধুরা তার অনেক প্রশংসা করতে শুরু করে। বলে, তোকে আজকে অনেক সুন্দর লাগছে, কি ব্যাপার আজকে তো প্রপোজালের লাইন পড়ে যাবে। উর্বি তার বন্ধুদের খুব ভালোবাসত, কিন্তু তার বন্ধুরা কি তাকে ভালোবাসত? বড় লোকদের আদরের সন্তানদের যেমন অভ্যেস থাকে আর কি, ড্রিঙ্ক করা, সিগারেট খাওয়া, এসব, তারা উর্বিকেও সেগুলো খেতে সাধে। কিন্তু উর্বির ধারণা ওসব খেলে পড়াশোনা হয় না। চলে যাবার সময় শুভ উর্বিকে জিজ্ঞেস করে, তোকে কি ইউনিভার্সিটিতে কেউ বিরক্ত করে? উর্বি উত্তর দেয় না। তখন শুভ বলে, কেউ বিরক্ত করলে বলবি ওকে ধরে, ব্যাপারটা উর্বির ভাল লাগে। যখন সে বাসায় ফিরতে যাচ্ছিল, পথে রিনিতা জানতে পারে যে শুভ গাড়ির ড্রাইভারের সাথে একটি চ্যালেঞ্জ করেছে। তার গাড়িতে ক্যামেরা সেট করা আছে এবং সে যা কিছুই করে তা ব্লগ বানিয়ে চ্যানেলে আপলোড দিয়ে দেয়। যাই হোক, উর্বি শুভকে বুঝতে শুরু করে। ধীরে ধীরে সে শুভকে ভালোবাসতে শুরু করে, কিন্তু কখনো শুভকে নিজের মনের কথা জানাতে পারেনি।
সব কিছুই ঠিকই ছিল। একদিন সে তার বন্ধুদের কাছ থেকে জানতে পারে যে পরশুদিন শুভর জন্মদিন এবং তারা সবাই মিলে জন্মদিন পালন করবে। সেলিব্রেট করার প্ল্যান বানানো হয়। উর্বি প্রথমে রাজি হতে চায় না, তার পরিবার এটা কিছুতেই মেনে নেবে না, কিন্তু বন্ধুরা তাকে অনেক জোর করতে থাকে সাথে যাবার জন্য। তারা উর্বিকে শেখায়, গ্রুপ স্টাডির বাহানা দিয়ে বাড়ি থেকে বেরোবি। বন্ধুদের পাল্লায় পড়ে উর্বি বাড়ি গিয়ে রাজি হয়ে যায়। প্রথমে গ্রুপ স্টাডির জন্য তার মা রাজি না হলেও তার বাবা রাজি হয়ে যান, কারণ মেয়ের পড়াশোনার ক্ষতি হোক এটা তিনি চান না। উর্বিকে তার এক বন্ধুর বাসায় পাঠিয়ে দেওয়া হয়। সেখানে যাওয়ার পর তার বন্ধুরা নিজেদের আলমারি থেকে ওয়েস্টার্ন ড্রেস বের করে উর্বিকে জোর করে পরিয়ে দেয় আর নিজের হাতে খুব সুন্দর করে সাজিয়ে দেয়। নিজেকে এই রূপে কখনো দেখেনি উর্বি। এরপর তারা একটি রিসর্টে চলে যায় শুভর বার্থডে সেলিব্রেট করার জন্য। সেখানে সবাই শুভর জন্য অনেক দামি দামি গিফট নিয়ে আসে, আর উর্বি নিয়ে যায় সাধারণ একটি পাঞ্জাবি। এটা দেখে সবাই তাকে টিজ করতে শুরু করে। তখন তার মন খারাপ হয়ে যায়। তবে শুভকে পাঞ্জাবিটা দেওয়ার পর যখন সে পরে তখন উর্বির মন ভালো হয়ে যায়। তখন শুভ আর উর্বিকে রেখে বাকি তিনজন তাদের গাড়ি নিয়ে চলে যায়। আজকে আমাকে পাঞ্জাবিটা গিফট করলি, তোর গিফটটা স্পেশাল, তুইও স্পেশাল, এই বলে শুভ ইমোশনাল হয়ে তাকে জড়িয়ে ধরে। সেও শুভকে জড়িয়ে ধরে। এমন সময় সেখানে কিছু বাজে ছেলে চলে আসে। তারা শুভকে টিজ করতে শুরু করে। শুভ রেগে গিয়ে ওই ছেলেগুলোর ওপর চড়াও হয়ে বলে, তোরা কোন সাহসে পারমিশন নেওয়া নিয়ে এখানে এসেছিস? ভালো মানুষের মতো আচরণ করতে পারিস না? লজ্জা করে না? এটা শুনে ওই ছেলেরা হার্ট হয়। তখন তারা গাড়ি থেকে নেমে শুভর সাথে ঝগড়া করতে শুরু করে। তাদের মধ্যে একজন ছিল এক মন্ত্রীর ছেলে, যার নাম ছিল প্রিন্স। সেই ছিল ওই গ্রুপের লিডার। এরপর তারা শুভকে মারতে শুরু করে। উর্বি শুভকে বাঁচানোর চেষ্টা করে। এই ঝামেলার মধ্যে ভুলবশত তার ধাক্কা লেগে প্রিন্স রাস্তার দিকে ছিটকে পড়ে, আর একটি ট্রাকের সাথে অ্যাক্সিডেন্ট হয়ে প্রিন্স সেখানেই মারা যায়। এরপর উর্বি আর তার বন্ধুদের থানায় নিয়ে যাওয়া হয়। খবর পেয়ে উর্বির বাবা মা ছুটে চলে আসেন। সেখানে সেই ভীতু পুলিশ মুকুলের কাছে যান। অনেক অনুরোধের পর উর্বির সাথে কথা বলার পারমিশন পায় তারা, কিন্তু উর্বিকেই মার্ডার কেসে জড়িয়ে পড়ার পর তার বাবা মা হতাশ হয়ে যান। এই অবস্থা দেখে উর্বির বাবা অসুস্থ হয়ে পড়েন। তার মুখ দিয়ে কোনো কথা বেরোয় না। চুপচাপ থানা থেকে তাদের চলে যেতে হয়। প্রিন্সের বাবা যেহেতু একজন প্রভাবশালী ব্যক্তি এবং মন্ত্রী, তাই তার ক্ষমতার জোরে শুভকে থানা থেকে ছাড়িয়ে নিয়ে যায়। দোষটা উর্বির ঘাড়ে চাপিয়ে দিতে বলে। শুভ প্রথমে রাজি হতে চায় না, কিন্তু তার বাবা তার কোনো কথাই শোনেন না। বাড়ি ফিরে তারা পরের দিনের অপেক্ষা করে। কেসটি ইনভেস্টিগেশন করার দায়িত্ব মুকুলের ওপর পড়ে। তখন তার ওপর উপরমহল থেকে জোর করে মিথ্যা সাক্ষী নেওয়ার জন্য চাপ দেওয়া হয়। মুকুল বাধ্য হয়ে সেই চেষ্টা করে, কিন্তু উর্বি কোনোভাবেই নিজের দোষ স্বীকার করতে রাজি হয় না। এদিকে উর্বির পরিবারে নেমে আসে কালো ছায়া। তার বাবা এই কষ্টটা মেনে নিতে পারেন না। তিনি তার মেয়ের সাথে দেখা করতেও যান না। তার মা মেয়েকে বাঁচানোর জন্য এদিক ওদিক ছোটাছুটি করে সাহায্য চাওয়ার চেষ্টা করে, কিন্তু কেউ তাকে সাহায্য করে না। সবাই স্বার্থপর। উর্বির মা তখন তার ভাইয়ের কাছে অনুরোধ জানান তার ওয়াইফ শিলাকে বলে উর্বিকে বাঁচাতে। এটা শুনে শিলা মনে মনে সিদ্ধান্ত নেয় সে রিনিতাকে ছাড়িয়ে আনবে। অন্যদিকে মুকুল আর সেলিম মিলে উর্বির পক্ষে প্রমাণ জোগাড় করার চেষ্টা করে। তারা প্রমাণ জোগাড় করতে শুরু করে, কিন্তু দুঃখের বিষয়ে কোনো কুলকিনারা খুঁজে পায় না। তারা দুজনেই বুঝে যায় যে তারা ব্যাপারটিতে জড়িয়ে গেছে। তখন তারা নিজেদের দিক থেকে উর্বিকে সাহায্য করার চেষ্টা করে, কিন্তু তাদের হাতে করার মতো কিছুই ছিল না। এরপর আদালতে মামলা ওঠে। সেই মামলায় প্রমাণের অভাবে উর্বিকে জেলে নিয়ে যাওয়া হয়। সেই সাথে দিনের পর দিন তার কেস আরও জটিল হতে শুরু করে। তবে উর্বির মা যখন জানতে পারেন যে শিলা উর্বিকে ছাড়িয়ে আনবে, তখন তিনি ভীষণ খুশি হন। অন্যদিকে একদিন উর্বির মামা বাড়িতে বসে মদ খাওয়ার সময় তার বাচ্চাটি জিজ্ঞেস করে, তুমি কি খাচ্ছ? লোকটা উত্তর দেয়, এটা অ্যাপেল জুস। সেটা শুনে বাচ্চাটা জুস খাওয়ার বায়না করে। লোকটা তখন তাকে ধমক দিয়ে দূরে ঠেলে দেয়, কিন্তু বাচ্চাটা লুকিয়ে জুস খেয়ে ফেলে এবং অসুস্থ হয়ে পড়ে। তারপর তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সৌভাগ্যবশত সে প্রাণে বেঁচে যায়। তখন শিলা তার হাজব্যান্ডকে বকাঝকা করতে শুরু করে, কারণ তার জন্যই বাচ্চার এই দশা। তখন লোকটা নিজের ভুল বুঝতে পারে। এদিকে উর্বির বাবা এইসব আর সহ্য করতে না করতে একদিন হার্ট অ্যাটাকে এই পৃথিবী ছেড়ে চলে যান। তার জানাজায় উর্বিকে নিয়ে আসা হয়। উর্বি তার বাবার লাশ ধরে হাউমাউ করে কাঁদতে শুরু করে।
তখন মা রেগে গিয়ে তাকে মারতে আর গালাগালি করতে শুরু করে। তার মতে উর্বির জন্যই তাদের পরিবারের এমন দুর্দশা হয়েছে। উর্বি তখন সেখান থেকে চলে যায়, কিন্তু বাবার মৃত্যু উর্বি কোনোভাবেই মেনে নিতে পারছিল না। অন্যদিকে কোনো প্রমাণ না পাওয়ায় তাদের একমাত্র সাক্ষী ছিল শুভ, তাই সেলিম শুভর সাথে যোগাযোগ করার জন্য চেষ্টা করে। এমন সময় শুভর বাবার কানে এই ঝামেলাটার খবর পৌঁছায় এবং তিনি একজন মন্ত্রী হওয়ায় তিনি সেলিমকে বাসা থেকে বের করে দেন। তখন সে সেখান থেকে বের হওয়ার সময় শুভর ড্রাইভারের সাথে তার কথা হয়। সে জানতে পারে যে শুভর গাড়িতে তার ড্রাইভার একটি ক্যামেরা সেট করে রেখেছে। এটা শুনে সেলিমের মাথায় একটি বুদ্ধি আসে। সে কোনোভাবে ওই ক্যামেরাটা হাসিল করার প্ল্যান বানায়। যেহেতু ওই ক্যামেরায় ঘটনাটা রেকর্ড হয়ে গেছে, তাই সেই ফুটেজ পেলে উর্বিকে নির্দোষ প্রমাণ করা যাবে। যেমন চিন্তা তেমন কাজ। সেলিম সেই রাতে মুকুলকে নিয়ে ক্যামেরা চুরি করতে শুভর গাড়ির কাছে যায়। মুকুল যেহেতু একজন পুলিশ অফিসার, তাই সে এই কাজ করতে রাজি হয় না। তবে সেলিমের অনেক বোঝানোর পর সে উর্বির জন্য এই কাজ করতে রাজি হয়। সেখান থেকে ক্যামেরা চুরি করে তারা সরাসরি শিলার বাড়িতে চলে যায় ফুটেজ চেক করার জন্য। সৌভাগ্যবশত সেই ফুটেজে পুরো বিষয়টা পরিষ্কার বোঝা যাচ্ছিল। শিলা তখন সেই ফুটেজ কোর্টে পেশ করে এবং এটা প্রমাণ করে যে ওই দিনের ঘটনাটা একটা অ্যাক্সিডেন্ট ছিল এবং উর্বি নির্দোষ। এরপর জেল থেকে উর্বিকে খালাস দেওয়া হয়। কোর্ট থেকে বের হওয়ার পর রিপোর্টাররা তাকে ঘিরে ধরে। উর্বি সব কিছু এড়িয়ে চলে যেতে থাকে। যাওয়ার সময় সে বলে, আমার যে জীবনটা নষ্ট হলো তার বিচার কি আপনারা দিতে পারবেন? এই বলে সে সেখান থেকে চলে যায়। আর এর মধ্য দিয়েই আজকের গল্প শেষ হয়। গল্পের সারমর্ম হলেও সত্যের জয় একদিন না একদিন হয়, কিন্তু পথটা কতটা কঠিন সেটা একমাত্র সেই জানে যে ওই রাস্তা দিয়ে হেঁটেছে। গল্পে সমাজে কিছু খারাপ দিক তুলে ধরা হয়েছে ঠিকই, কিন্তু দুঃখের বিষয় হলো এইসব ঘটনা আমাদের কাছে ততটা অচেনাও নয়। আজকের গল্প কেমন লেগেছে কমেন্টে জানান। ভালো লাগলে লাইক দিন। আমাদের চ্যানেলের সাথে থাকুন। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।